আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ছাত্র জনতার, না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। শনিবার গণজমায়েতে ডাক এনসিপির, জনদাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় সরকারের বিবৃতি। ঐক্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে সরকার, অভিযোগ তারেক রহমানের। কর্তৃপক্ষ চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে, মত মঈন খানের। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভি, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। দিন গড়িয়ে রাতেও উত্তাল রাজপথ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। একই সঙ্গে 3 দফা দাবিতে শনিবার বিকেল 3টায় শাহবাগে গণজমায়েতের ডাক দেন তিনি। শুক্রবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সব কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবিও জানান হাসান আব্দুল্লাহ। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন। পাশাপাশি দেশব্যাপী জেলা উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। এই 3 দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইয়েরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইয়েরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আবারও শাহবাগ উত্তপ্ত, তবে এবার শাহবাগ উত্তপ্ত আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নেতাকর্মীদের শাস্তির দাবিতে। দিনভরই আপনারা দেখেছেন যে শাহবাগে ছাত্র জনতা সকলে কিন্তু অবস্থান নিয়েছে এবং রাতভর তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো শাহবাগ ব্লকেট করে এখানে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং সকলেই নানান স্লোগান দিচ্ছেন। খানিক পরপরে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সহ আওয়ামী শাসন আমলের সময় যতগুলো গণহত্যা চলেছে সেই গণহত্যার প্রামাণ্যচিত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি মানুষের মধ্যে আবার যে বিপ্লবী চেতনা, সেই চেতনা কিন্তু উজ্জীবিত হচ্ছে। তারা বলছেন যে আওয়ামী লীগ যেই নিপীড়ন নির্যাতন চালিয়েছিল তাদের শাসন আমলে এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময় যেই গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা চালানোর পরেও এই ইন্টারিয়াম গভর্নমেন্ট হওয়ার পরে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা
আসেনি, দল হিসেবে তাদের কেন শাস্তির আওতায় আনা হয়নি সে বিষয়টি তারা বারবার বলছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দলীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু এই শাহবাগ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবেন। ঠিক 12টার দিকে আমরা ঠিক 11টার পরে মূলত আমরা দেখেছি যে এই আন্দোলনের রাহবার বলা হয় হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু একটি ঘোষণাপত্র দিয়েছেন আগামীকাল মূলত শনিবার বিকেল 3টার পরে থেকেই শাহবাগে কিন্তু গণজমায়েত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায়ে, সেই 3 দফার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই 3টি দাবিতে কিন্তু এই রাজপথে এই ছাত্র জনতা এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন। সেই সাথে তারা কিন্তু আওয়ামী লীগের শাসনামলে যত বিষয় নির্যাতিত যে পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন, একাত্মতা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলের একটাই দাবি, আওয়ামী লীগ যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে যেটা রাজনৈতিক দল হিসেবে কোনোভাবেই তারা আর এই শাস্তির সম্মুখীন না হয়ে আবার এদেশে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এই গভর্নমেন্টকে। সেই সাথে সাথে তাদের যে নেতাকর্মীরা এই সময়ে এসেও বিভিন্ন মামলার তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা থাকার পরেও অনেকেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সেই বিষয়টি কিভাবে হচ্ছে সেই দিকে তারা আঙ্গুল তুলছেন যে সরকারের যারা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তারা কোনোভাবে কি হেলামি করছে না সেই বিষয়টিও তারা তুলে ধরছেন। তারা সর্বোপরি কথা, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ সহ সারা দেশেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তো সব মিলিয়ে এই ছিল শাহবাগ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেটের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা। 4:40-এ শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ। এর আগে বৃহস্পতিবার রাতভর অবস্থান কর্মসূচি শেষে দুপুর 2:40 যমুনার সামনে থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে ছাত্র জনতার সমাবেশ স্থলে এসে যোগ দিতে শুরু করেন। মঞ্চে আয়োজক সংগঠনের নামের পরিবর্তে জাতীয় পতাকা টানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের দেখা যায় মঞ্চে। বক্তারা বলেন প্রায় 10 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আওয়ামী লীগ বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে। এই আওয়ামী লীগ কোনোদিন কোনোকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? পরে 4:30টায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। সমাবেশ এবং অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা অংশ নেন।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় 1 ঘন্টার জন্য রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে বলে প্রত্যাশার কথা জানান নাহিদ ইসলাম। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। দাবি আদায়ে রাজপথে নেমে আসেন এনসিপি, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, রেড জুলাই সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যোগ দেন ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বিক্ষুব্ধরা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত চলবে আন্দোলন। এই দল যদি আবারও রাজনীতি করার সুযোগ পায় তাহলে জুলাইয়ের রক্ত বিতা যাবে। বাংলাদেশকে অস্থিতি করার জন্য বাইরের দেশে গিয়ে তারা চক্রান্ত চালাচ্ছে। শুধু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, গণহত্যায় জড়িত নেতাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। আওয়ামী লীগের নিষিদ্ধ করে ফিরব। যদি ন্যায় বিচার বলে কোনো কিছু থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দাবি আদায় না হলে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। এটা আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের কোনো চাওয়া নয়, এটা আমাদের সিদ্ধান্ত। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, নাটোর, ঝালকাঠি, সাতক্ষীরা, মৌলভীবাজার ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় মার্চ ফর ব্যান আওয়ামী লীগ কর্মসূচি পালন করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিষয়েও সরকার অবগত। শেখ মুজিবুর রহমানের করা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করছে অন্তর্বর্তী সরকার। কেবল তাই নয়, আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে, এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আরেক নেতা মঈন খান বলেন, সরকার ও ইসি চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। রাজধানীর খামারবাড়িতে স্টার পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দেন রাজনীতিকরাও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম দিয়ে সমাজে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ধর্ম দিয়ে কখনো বিভাজন করা উচিত নয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরঞ্চ ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সাবেক রাষ্ট্রপতি
বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে, যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। এদিকে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। চলমান সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের বিদায় হলেও জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার এখনও গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বিএনপির 3 সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। তরুণদের নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। সেমিনারে প্রায় 1000 তরুণ অংশগ্রহণ করেন। প্যানেল বক্তা হিসেবে ছিলেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনরা। এতে তরুণ প্রতিনিধিরা রাষ্ট্র, শিল্পায়ন সহ নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? জনগণের সরাসরি ভোটে একটা নির্বাচিত সরকার থাকলে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখন স্টেবিলিটি থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হচ্ছে সোমবার। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ওদিন শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু এর আগে হত্যা করা হয় 1400-র বেশি মানুষকে, আহত হন প্রায় 30,000 ছাত্র জনতা। জুলাই গণহত্যার বিচারে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত কোনো মামলার বিচার শুরু হয়নি। গত 6 মাসে শুধু চাংখারপুল হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন এ মাসেই শুরু হবে এই মামলার বিচার। শুক্রবার এক ফেসবুক পোস্টে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন সোমবার শেখ হাসিনার মামলার তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বিচার শুরু হবে। একটি সূত্র বলছে অপরাধের নিউক্লিয়াস হিসেবে অভিযুক্ত করা হচ্ছে শেখ হাসিনাকে। শুরুতে এই মামলায় শেখ হাসিনাকে একক আসামি করা হলেও একটি সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় আসামি করা হচ্ছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক হওয়ায় এ মামলায় তৃতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আন্দোলন দমনে পুলিশের নির্বিচারে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধের দায় আনা হচ্ছে তার বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আইভীকে গ্রেফতার করতে গেলে তার বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে। এদিকে হত্যা মামলায় আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভীর কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভীর বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। রাতভর কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ সহ নানা তৎপরতাকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় আইভীকে ভোর 6টার দিকে নিজ বাসা থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় তাকে বহনকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য আহত হন। গতকাল রাতে সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আইয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 26 মে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসের সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত 10:15 থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে শহর বাইপাস পুনি আউট এলাকায় পৌঁছালে ঢাকাগামী মালবাহী ট্রেনের মাঝখানের একটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পাশের ডাউন লাইনে পড়ে। এরপরেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভৈরব এবং আখাউড়ায় কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাওয়ার পথে হঠাৎ করে একটা আওয়াজ হইল, আওয়াজ হওয়ার পরে দেখলাম একটা কন্টেনার কাটিয়ে পড়ে গেল। বগি একেবারে তার মূল ট্র্যাক থেকে ছুটে একটা বগি সম্পূর্ণ লাঞ্ছিত হয়ে পড়ে আছে। এতে করে পাশের যেই চট্টগ্রামমুখী লেন ট্রেনের সেটার উপরে এসে পড়ে, ফলে উভয় দিকের ট্রেন চলাচল এখন বন্ধ। উদ্ধারকারী ইঞ্জিন এটা আছে যে আখাউড়া থেকে আসবে, তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাস পনিয়াউট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেনারে একটি বগি লাঞ্ছিত হয়ে ঢাকার সাথে রাত 10:15 থেকে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনাকে জানেন কি, ট্রেনটি যখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু মাঝখানের একটি কন্টেনারের বগি কিন্তু লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এরপর থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলপথে কিন্তু সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঢাকার সাথে সিলেট এবং চট্টগ্রামের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এখনও পর্যন্ত সেই বন্ধ কিন্তু আছে। আপনি দেখছেন যে ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়েছে, সেই দুর্ঘটনা কবলিত ট্রেনের যে
অংশটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিচ্ছিন্নভাবে পড়ে আছে এবং কখন সেই লাইন চালু হবে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কেননা এখন পর্যন্ত উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তবে আমরা যেমনটা খবর পেয়েছি অল্প সময়ের মধ্যে সেই ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছাবে। এই দুর্ঘটনার কারণে কিন্তু ভৈরব এবং আখাউড়াতে বেশ কিছু আন্তনগর ট্রেন আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামগামী যে ট্রেনগুলো আছে সেগুলো ভৈরবে এবং ঢাকাগামী যে ট্রেনগুলো আছে সেগুলো আখাউড়া সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। উদ্ধারকারী ট্রেন আসার পর এখানে উদ্ধার তৎপরতা শুরু হবে, অর্থাৎ রাতভর সেই উদ্ধার অভিযান চলবে। সকাল নাগাদ হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আমার কথা বলেছিলাম এখানকার যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে যিনি আছেন সুব্রত বিশ্বাস, তার সাথে তিনি বলছেন দুর্ঘটনা পরপরই কিন্তু তারা দুর্ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং এখানে জানমালের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু তারা দায়িত্ব পালন করছেন। এখানে আর যারা দায়িত্ব পালন করছেন এখানে স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছেন যে দুর্ঘটনার যখন ঘটে তখন কিন্তু বিকট শব্দে কিন্তু ট্রেনটি একটি লাইন থেকে অপর একটি লাইনে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে কিন্তু আপ এবং ডাউন লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকে। অর্থাৎ ঢাকার সাথে চট্টগ্রাম এবং যে সিলেটের ট্রেন চলাচল এখন পর্যন্ত বন্ধ আছে, যদিও এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি। তবে কখন নাগাদ উদ্ধার তৎপরতা শুরু হবে সেটি কিন্তু রেলওয়ের পক্ষ থেকে স্পষ্ট করে আমাদেরকে জানানো হচ্ছে না, যার কারণে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু উদ্ধার তৎপরতা নিয়ে থেকে যাচ্ছে। তবে পরবর্তী সময় হয়তো আপডেট আমাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার রেল দুর্ঘটনা সর্বশেষ। রেল দুর্ঘটনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মিয়ানমারের রাখাইনে এবার আরাকান আর্মির নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি জান্তা বাহিনীর চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারে ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার ১৯ বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। ৮ দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে এন্টি রোহিঙ্গা এন্টি মুসলিম ল্যান্ড কান বানাবেলা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। এবার মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৫৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। পুলিশ জানায় বুধবার রাতে কমলগঞ্জ ধলাই সীমান্তে ১৫ ও বড়লেখা সীমান্তে ৪৪ জনকে পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেয় বিজিবি। শুক্রবার বড়লেখা ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তারা সবাই বাংলাদেশি। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনার ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয় পারভেজ হত্যাকাণ্ডের অন্যতম উস্কানিদাতা ছিলেন টিনা, তবে ঘটনার সময় টিনা সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান তার আইনজীবীরা। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর নন্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর প্রত্যক্ষ নির্দেশে এবং এর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ডটি হয়। আদালত উভয় পক্ষের আইনজীবী
আসামি পক্ষের আইনজীবী এবং আমাদের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তাদের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। সপ্তাহ ব্যবধানে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 60 টাকা, 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। সবজি দর নিম্নমুখী। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনমনে, তবে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বোরোর ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহে মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে 7 টাকা পর্যন্ত। মিনিকেট ছিল আগে 80 টাকা, এখন ওটা আমরা 74-75 কিনতে পারতেছি। এখন আশা করি আরো কমবে সামনের দিকে। চালের দাম কমতির স্বস্তি রয়েছে সবজির বাজারেও। বিক্রেতাদের দাবি, এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজির দাম। তারপরও তা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই সবজির দাম কমছে। রোজার ভিতরে যেরকম কম দামে খাইছি ওই সেম কম দামই এখনো আছে। কাঁচা সবজির দিক দিয়ে ঠিক আছে, মাছ, মাংস, তারপরে বর্জ্য তেল এগুলার দাম উঠানামা করতেছে। যে জিনিসটা বাড়ে সেটা সেরকম কমে না। উৎপাদন এবং সরবরাহ বাড়াতে হবে, দাম হাতের নাগালে থাকবে। নিত্যপণ্যের বাজারে মুরগির দোকানেও মিলছে দাম কমতির খবর। লেয়ার সোনালীর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। তবে লাল ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। সোনালীটা বিক্রি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 170, লাল লেয়ার মুরগি 320, দেশি মুরগি 650। সব মুরগির দাম বর্তমানে কম আছে। গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা করে বাড়তি বিক্রি হইতেছে লাল ডিমের ডজন, আর সাদা ডিমে 5-6 টাকা করে বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিনে মুদি দোকানিরাও দিচ্ছেন চিনি ও ডালের কেজিতে 5 থেকে 10 টাকা দাম কমতির খবর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি, বিদ্যুৎ ও নির্মাণ খাতের নানা প্রযুক্তি, উদ্ভাবন ও প্রকল্প নিয়ে রাজধানীতে বসেছে 3 দিন ব্যাপী বিআইআইডি মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন সহ 12টি দেশের 130টি প্রতিষ্ঠান। এক ছাদের নিচে দেশি বিদেশি প্রযুক্তির সমাহার মুগ্ধ করছে দর্শনার্থীদের। তালাবন্ধ ঘরে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করলেই বেজে উঠবে সাইরেন। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে পুরো ঘর। বাসার নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি বাংলাদেশি এই প্রযুক্তির নাম সতর্ক। চুরি থেকে রক্ষা করে, আগুন থেকে রক্ষা করে, যে কোনো রকমের অসুস্থতার সময়ে আপনাকে ইমার্জেন্সি অ্যালার্ম সাপোর্ট, অ্যাম্বুলেন্স সাপোর্ট দেয়, ডাকাতি সিচুয়েশনে, প্যানিক সিচুয়েশনে আপনাকে সহযোগিতা করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী আয়োজিত বিআইআইডি মেলায় এমন আরও অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরেছেন দেশি বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। জায়গা পেয়েছে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক পাওয়ার প্লান্ট ও মিটার, বর্জ্য পরিশোধন ভিত্তিক বিভিন্ন প্রকল্প। প্রদর্শন করা হয়েছে তারবিহীন বিদ্যুৎ সংযোগের মতো পাওয়ার সলিউশনেরও। বাসবার ট্রাঙ্কিং সিস্টেম, সো ইটস এ কমপ্লিট সলিউশন ইনস্টিড অফ কেবল। এখানে জাস্ট একটা জিনিস যাবে এবং এর মধ্যে থেকে প্রত্যেকটা ফ্লোর প্লাগ ইন প্লে প্রত্যেকটা ফ্লোরে একটা করে লাইন চলে আসবে। যে মিটারটা এখন আমরা ইন্ট্রোডিউস করছি সারা দেশব্যাপী, যেটা আমাদের ইউটিলিটিগুলিও এবং গভর্নমেন্ট প্রত্যেক স্টেজেই এখন স্মার্ট মিটার ইউজ করার জন্য গ্রাহকদেরকে আমরা উৎসাহিত করছি। বাংলাদেশে 6টা ইউটিলিটি আছে, তার মধ্যে 4টা ইউটিলিটি দিয়ে আমাদের ব্র্যান্ড ক্যাপিটাল মিটার আমরা পারমিশন পেয়েছি। সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে 50 মেগাওয়াট পিক রুফটপ সোলার অ্যাট কেইপিজেড চিটাগাং। সো এখানে 50 মেগাওয়াট পিক যে রুফটপ সোলার হয়েছে, এটা দিয়ে এই ইন্ডাস্ট্রির সব রকমের যত রকমের মেশিনারি আছে সবকিছু কিন্তু চলছে। এক ছাদের নিচে জ্বালানি ও নির্মাণ সংশ্লিষ্ট এত সব পণ্য ও প্রকল্পের দেখা পেয়ে সন্তুষ্ট আগত দর্শনার্থীরা। কেউ কেউ নিজেদের ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে ক্রয়াদেশও দিয়েছেন। এই মেলাগুলোতে আমি খুঁজছি সোলার যে অ্যাক্সেসরিজগুলো। বাংলাদেশি টেকনোলজি যে মানে ইলেকট্রিক্যাল সেক্টরে যে ডেভেলপ করতেছে সেটা আমরা বুঝতে পারলাম। প্রদর্শনীটির এবারের আয়োজনে বাংলাদেশ, চীন সহ 12টি দেশের 130টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যা চলবে শনিবার রাত 8টা পর্যন্ত। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে নয়াদিল্লি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। প্রতিবেশী দুই দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।